সোমলতা দেবীর ৫ ছেলে আকাশ, বিকাশ, পল্লব, তুহিন, সুরজ ও এক মেয়ে তিতলি। সোমলতা দেবীর স্বামী অর্জুনবাবু মারা যাওয়ার পর তার ছেলেরাই তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে থাকে। তার বড় ছেলে আকাশের বিয়ের বয়স হলে তিনি গ্রামের এক সাধারণ মেয়ে মোহিনীকে দেখতে তার বাড়িতে যান। মোহিনী খুবই দারিদ্র বাড়ির মেয়ে ছিল। তার বাবা মা নেই, সে মামার বাড়িতেই মানুষ। সোমলতা দেবীকে দেখে মোহিনীর মামা অবিনাশবাবু বলে, দিদি, আমি খুব গরিব, অনেক কষ্টে মেয়েটাকে মানুষ করেছি। ওকে আমি খুব একটা পড়াতে পারিনি ঠিকই, তবে আমার ভাগ্নিকে আচার আচরণ, শিক্ষা এসব ভালোভাবেই শিখিয়েছি। বাড়ির সমস্ত কাজই করতে পারে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। বেশ বেশ, সে তো খুবই ভালো কথা। কই আপনার ভাগ্নিটিকে একবার আনুন, একবার দেখি। এরপর অবিনাশবাবু মোহিনীকে ডাকে। মোহিনী ঘরের ভেতরে প্রবেশ করে সোমলতা দেবীকে প্রণাম করে। মোহিনীর রং চাপা ছিল, তবে তার ভদ্রতা ও সংস্কার দেখে সোমলতা দেবীর তাকে খুবই পছন্দ হয় এবং তিনি অবিনাশবাবুকে বলেন, শুনুন অবিনাশবাবু, আপনার ভাগ্নিকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি আমার বাড়িতে ওর মতোই একটা মেয়েকে বউ হিসেবে চাইছিলাম। বাড়ির বড় বউ সংস্কারী হলে বাকি বউয়েরাও তাকে দেখেই শিখবে। এবার আপনারাই বলুন, কবে বিয়ের দিন করলে আপনাদের সুবিধা হবে? একই কথা দিদি, আপনারা ছেলে পক্ষ, আপনাদের যেমন সুবিধা হবে আমরা মেয়ে পক্ষে তেমনই রাজি হয়ে যাব। তা বেশ ভালোই। আমি বাড়ি গিয়ে দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, 1 মাসের বেশি সময় কিন্তু আমরা নেব না। আপনারা এদিকে বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দিন। অতি উত্তম। আমার ভাগ্নিটা এমনিতেই লক্ষ্মী মেয়ে, পড়াশোনা যদিও খুব একটা জানে না, তাও কিন্তু খুব ভালো মেয়ে। ভাগ্য যে এত ভালো হবে তা আমি আগে ভাবিনি। আপনাদের মতো একটা ধনী পরিবারে যে ওর বিয়ে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দেখুন অবিনাশবাবু, এসব টাকা পয়সা আমার চাই না। তাহলে আমি একটি ধনী পরিবারেই আমার ছেলের বিয়ে দিতে পারতাম। আমি সবসময় একটা সংস্কারী বউ চেয়েছি, যে আমার কথা শুনবে, আমার পরিবারের মান সম্মান বজায় রাখবে। হ্যাঁ, তা তো নিশ্চয় নিশ্চয়। আর আপনাদের কি টাকার অভাব আছে নাকি যে টাকা চাইবেন? আমাদের মতো একটা হতদরিদ্র মেয়েকে বউ করে নিয়ে যাচ্ছেন, এটা যে আমাদের কাছে কি বড় একটা সৌভাগ্য আমি তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব কথা থাক। আমি তবে এখন উঠি, বাড়ি গিয়ে আলাপ আলোচনা করে আপনাদেরকে খবর পাঠাচ্ছি। এই বলে সোমলতা দেবী বাড়ি চলে আসেন এবং কয়েকদিনের মধ্যেই তার বড় ছেলে আকাশের সাথে মোহিনীর বিয়ে দিয়ে দেন। বিয়ের পর মোহিনী যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আসে, তখন তাকে দেখে সোমলতা দেবী বলেন, শোনো বৌমা, আজ তোমায় একটা কথা বলি, ভালো করে শুনে রাখো। আমি আমার বাড়িতে কিছু নিয়ম কানুন মেনে চলি। আমি চাই তুমি সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করো। হ্যাঁ মা, বলুন আমাকে কি করতে হবে? আমি সবসময় আপনার কথা মতোই চলার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, তোমাকে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে। শোনো তাহলে, প্রথম নিয়ম, আজ থেকে তুমি সব সময় মাথায় লম্বা একটা ঘোমটা দিয়ে থাকবে, কখনো যেন তোমাকে ঘোমটা ছাড়া না দেখি। দ্বিতীয়ত, ভোরবেলা তোমাকে উঠতে হবে, সবার জন্য জল খাবার করতে হবে, বাড়ির সমস্ত কাজ করতে হবে। সবার খাওয়া হলে তারপরেই তুমি খেতে পারবে। আর 3 নম্বর নিয়ম হলো, তুমি বিনা অনুমতিতে যখন তখন বাড়ির বাইরে যেতে পারবে না। সোমলতা দেবীর কথা শুনে মোহিনী একটু আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে সোমলতা দেবী খুবই কড়া ধরনের মহিলা, কিন্তু সে কোনো রকমের প্রতিবাদ ছাড়াই তার সমস্ত কথা শোনে এবং বলে, ঠিক আছে মা, আপনি যা চান, যেমনটা চান তেমনই হবে। আপনার প্রতিটা নিয়ম আমি মেনে চলবো। হ্যাঁ, আমিও তাই চাই। এবার তুমি উপরে যাও, খুব ক্লান্ত হয়ে গেছো তো, গিয়ে একটু রেস্ট নাও। আকাশ, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও, ও একটু আরাম করুক, তবে কাল ভোর ভোর উঠে পড়ো কিন্তু। মোহিনী হ্যাঁ সূচক মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। ঘরে এসে মোহিনী বিছানায় বসে চিন্তায় পড়ে যায়। তাকে এভাবে চিন্তায় দেখে আকাশ বলে, কি হলো, তুমি মায়ের কথায় কি টেনশনে পড়ে গেলে নাকি? হ্যাঁ, আসলে আমার একটু ভয় ভয় করছে। ওনার সাথে কথা বলে মনে হলো উনি খুব রাগী মেজাজের। ওনার নিয়ম কানুন মানতে আমার কোনো অসুবিধা নেই। কি মোহিনী, তোমার কি হয়েছে বলো? তুমি কি কিছু নিয়ে টেনশন করছো নাকি? আমাকে না বললে আমি বুঝবো কি করে? আমি এটাই ভাবছি, উনি আমাকে সবসময় ঘোমটা দিয়ে রাখতে বললেন কেন? আজকালকার যুগে তো গ্রামের মানুষও ওভাবে ঘোমটা দেয় না, তাহলে এখানে শহরে তোমাদের বাড়িতে এই প্রচলনটা কেন? ওহ, এই কথা। এই প্রকল্পটা আমাদের মা ঠাকুমা থেকে চলে আসছে। ঠাকুমার শাশুড়ি ছিলেন বিশাল দাজ্জাল মহিলা, তিনি সবসময় ঠাকুমাকে ঘোমটার মধ্যে রাখতেন। আর সেখান থেকেই তো ঠাকুমা এইসব নিয়ম মায়ের উপর লাগু করেছে। এখন স্বভাবতই মা আর বৌমার উপরে এই নিয়মটাই খাটছে।
আকাশের কথা শুনে মোহিনী ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি বুঝেছি, এ নিয়ে আপনি আর ভাববেন না। মা যেমনটা বলবেন আমি ঠিক সেরকম ভাবেই কাজ করব। দেখো মোহিনী, মা যেটা করছে এটা ঠিক না আমিও জানি, কিন্তু আমি ছোটবেলা থেকে মাকে অনেক কষ্ট করতে দেখেছি। বাবা চলে যাওয়ার পর তিনিই আমাদের কষ্ট করে মানুষ করেছে। মা সারা জীবনই আমাদের বাবার ভূমিকা পালন করে এসেছে, আর এখন যদি এইসব বিষয় নিয়ে আমি মায়ের সঙ্গে প্রতিবাদ করতে যাই তাহলে মা অনেক কষ্ট পাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? পরদিন মোহিনী খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। ওঠার পর স্নান ও পূজা সেরে রান্নাঘরে যায় এবং সবার জন্য খাবার দাবার তৈরি করে। সবকিছুই সে ঘোমটার মধ্য দিয়ে করতে থাকে। এতে করে তার কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু তার কাছে কোনো অপশন ছিল না। তাই কষ্ট হওয়ার সত্ত্বেও সে এভাবেই কাজ করে। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়ে সে সবাইকে খেতে ডাকে। সোমলতা দেবী তাকে দেখে মনে মনে খুশি হন, কিন্তু মুখে বলেন, এ কি বৌমা, এই কটা কাজ করতে তো তুমি দেখছি 9টা বাজিয়ে দিলে। এখন দুপুরে রান্না বাকি, তার উপরে পাড়া প্রতিবেশী থেকে সবাই আজ তোমাকে দেখতে আসবে। তাদের জন্য তো একটু পায়েস আর সুজির হালুয়া করতে হবে। সবকিছু সময় মতো করতে পারবে তো? হ্যাঁ পারবো মা, বলছিলাম যে পাড়া থেকে কতজন আসতে পারে, মানে সেই হিসাবেই তো পায়েস আর হালুয়াটা তৈরি করব, তাই বলছি। এ আবার কি ধরনের প্রশ্ন বৌমা? কতজন আসবে তা আমি কি করে বলতে পারি? যার যার ইচ্ছে হবে নতুন বউকে দেখতে তারা নিশ্চয়ই আসবে, তবে ওই ধরে নাও 20-25 জনের মতো তো হবেই। তা তুমি সবার জন্য এসব করতে পারবে তো? দেখো আবার এমন কিছু না হয় যাতে আমার মান সম্মান ডুবে যায়। বলি তুমি পায়েস হালুয়া এসব রান্না করতে পারো তো নাকি? হ্যাঁ মা, আমি ওগুলো সব করতে পারি, আপনি ও নিয়ে চিন্তা করবেন না। আশা করছি আমার হাতের রান্না খেয়ে কারোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সে না হয় দেখাই যাবে। আর হ্যাঁ, একটু ভালো করে তৈরি হয়ে নিও। আমাদের খাওয়া হয়ে গেলে তুমিও কিছু খেয়ে নাও, তারপর একবার আমার ঘরে এসো, দরকার আছে। সোমলতা দেবীর কথা অনুযায়ী কিছুক্ষণ পর মোহিনী তার ঘরে যায়। এমন সময় সে অবাক হয়ে দেখে যে সোমলতা দেবী তার বড় সিন্দুক থেকে কি সব যেন বার করছেন। তাকে আসতে দেখে তিনি একটি ভারী শাড়ি বার করে তার হাতে দিয়ে বলেন, এই নাও বৌমা, এই হলো জারদৌসি বেনারসি শাড়ি। এটি আমার শাশুড়ি মা আমার বিয়ের পরের দিন আমাকে দিয়েছিলেন। তিনিও তার শাশুড়ির কাছ থেকে এই শাড়িটি পেয়েছিলেন। আজ আমি তোমাকে এটা দিলাম। আজ লোকজন এলে তুমি এই শাড়িটাই পরবে। শাড়িটি হাতে নিয়ে মোহিনী অবাক হয়, কারণ শাড়িটি খুবই ভারী ছিল। মোহিনীর হাবভাব দেখে সোমলতা দেবী মুচকি হেসে বলেন, শাড়িটা খুব ভারী তাই না? আসলে এই প্রতিটি সুতো সোনার রূপা দিয়ে তৈরি, সেজন্যই শাড়িটা এত ভারী। শাড়িটা খুব সামলে পড়ো কিন্তু। আর হ্যাঁ, ঘোমটার দিকে বিশেষ করে খেয়াল রেখো। আগে ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ যাও, রান্নাবাটা সেরে চটপট তৈরি হয়ে নাও, দেরি না হয় যেন। নিজের ঘরে এসে মোহিনী শাড়িটিকে বিছানার উপরে রাখে এবং বড় বড় চোখ করে শাড়িটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় তাকে আকাশ জিজ্ঞাসা করে, কি হলো মোহিনী, তুমি মায়ের ঘর থেকে এসে এইভাবে চুপচাপ বসে রইলে যে? আর এমন করে শাড়িটার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো? মা আজকে আমাকে এই শাড়িটি দিয়েছেন আর বলেছেন আমি যেন এই শাড়িটা পরে তৈরি হয়ে নিচে যাই। ওহ, এই কথা? তাই তো সমস্যাটা কি? তো ভালো কথা। তাছাড়া শাড়িটা পরলে মনে হচ্ছে তোমাকে গর্জিয়াস লাগবে। শাড়িটা পরলে কি হবে সেটাই আমি ভাবছি। এখন তো সুতির শাড়ি পরে ঘোমটা দিয়ে কাজ করতেই আমার এত সমস্যা হচ্ছে। এটা পরে আমি সারাদিন থাকবো কি করে? তাও আবার লম্বা ঘোমটা দিয়ে থাকতে হবে। হ্যাঁ, সেটাও তো একটা সমস্যার ব্যাপার। তুমি এই কথাটা কালকে মাকে গিয়ে জানাবে। মা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। না না থাক, মা অনেক সাধ করে আমাকে এই শাড়িটা দিয়েছেন। ওনাকে এভাবে বললে উনি আবার শুধু শুধু মনে কষ্ট পাবেন। এর থেকে আমি না হয় কষ্ট সৃষ্ট করে শাড়িটা পরেই নেব। এদিকে সমস্ত কাজকর্ম সেরে মোহিনী তৈরি হয়ে নেয়। ধীরে ধীরে বাড়িতে লোকজন আসা শুরু হয় এবং সবাই নতুন বউকে দেখার জন্য উৎসুক হয়। কিন্তু নতুন বউ লম্বা ঘোমটা দিয়ে বসে থাকায় তারা কেউই তার মুখ দেখতে পাচ্ছিল না। এমন সময় অঞ্জনা দেবী নামক একজন মহিলা বলেন, আরে সোমলতা দি, তোমার বৌমা তো দেখছি 1.5 হাত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে রয়েছে। আমরা তো বৌমাকে দেখবো বলে এত দূর থেকে এসেছি। ওকে বলো একটু ঘোমটাটা সরাতে। অঞ্জনা, আমার বৌমা এখানের আর 5টা বৌমার মতো নয় যে বিনা ঘোমটায় এখানে ওখানে ঘুরে বেড়াবে। ও আমার বংশের পরম্পরা বজায় রেখেছে, তাই ও সবসময় ঘোমটা দিয়েই থাকে। এমন সময় রোমা নামের এক মহিলা বলে, বুঝলেন তো অঞ্জনা কাকিমা, মোহিনী আন্টির বৌমা নিশ্চয়ই খুব সুন্দরী, তাই তো উনি কাউকে নিজের বৌমার মুখ দেখাতে চাইছেন না। রোমার কথা শুনে সমস্ত মহিলারা হেসে ফেলে এবং তার কথাই সায় দেয়। কিছুক্ষণ পর সোমলতা দেবী মোহিনীকে বলেন, বৌমা এবার যাও,
কাকিমাদের জন্য আর বাকিদের জন্য একটু মিষ্টি নিয়ে আসো, ওনারা তোমার হাতের পায়েস খেয়ে দেখুক। সোমলতা দেবীর কথা অনুযায়ী মোহিনী রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে বড় ট্রেতে করে পায়েস ও হালুয়া সাজিয়ে নিয়ে আসে। সে সবাইকে পায়েস, হালুয়া ইত্যাদি দিতে থাকে। সবাই তার হাতের পায়েস খেয়ে খুবই নাম করে। এমন সময় সোমলতা দেবীর ফোনে ফোন আসে, তিনি সেখান থেকে চলে যান। এদিকে মোহিনী তখন একটি বাচ্চা মেয়েকে হালুয়া দিতে যায় ও পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যায় এবং তার ঘোমটা খুলে যায়। এমন সময় সবাই এসে তাকে দেখে। বউ কালো দেখে সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে থাকে। এমন সময় অঞ্জনা দেবী বলেন, ও আচ্ছা, এবার বুঝলুম সোমলতা কেন তার বৌমাকে সবসময় ঘোমটার আড়ালে রেখেছে। তাহলে এটাই আসল সত্য। এ কি কাকিমা, আমি তো ভেবেছিলাম বউ বোধহয় অনেক সুন্দরী, তাই আন্টি এভাবে বৌমাকে সবার থেকে আড়াল করতে চাইছেন যাতে করে তার বৌমাকে নজর না লেগে যায়। কিন্তু এখন দেখছি বিষয়টা তো সম্পূর্ণ উল্টো। এরকম করার কারণটাও বুঝতে পারছি এবার। এই বউকে আবার লোক ডেকে দেখানোর কি আছে? চলো চলো, অনেক হলো বউ দেখা, আমাদের অনেক কাজ পড়ে আছে, এখানে বসে সময় নষ্ট করলে হবে না। এরপর তারা এক এক করে সবাই সেখান থেকে চলে যান। সোমলতা দেবী ফোন শেষ করে সেখানে আসেন এবং সবাইকে চলে যেতে দেখে অবাক হয়ে বলেন, আরে বৌমা, কি হলো? সবাই কোথায় গেল? তুমি এভাবে খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি চোট লেগেছে? সদ্য ঘটে যাওয়া ঘটনাতে মোহিনী খুবই অপ্রস্তুত হয়েছিল। এত অপমান লাঞ্ছনা সহ্য করার পর সে কোনো রকম নিজের কান্না চাপা দিয়ে বলে, মা, আসলে আমার পায়ে খুব ব্যথা করছে, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। সে কি, চলো তোমার রুমে চলো, আজ অনেক পরিশ্রম হয়ে গেল, এখন গিয়ে একটু রেস্ট নাও। এরপর মোহিনী তার ঘরে চলে যায় এবং শুয়ে পড়ে। এটি ছিল তার শ্বশুরবাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতা। এটা ছিল বীরশিবপুর গ্রামের ঘটনা, যেখানে দীননাথ বাবু তার ছেলে রবিন ও স্ত্রী পূর্ণিমা দেবীর সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করছিল। দীননাথ বাবুর একটি সিঙ্গাড়ার দোকান ছিল, যেখানে দীননাথ বাবু এবং রবিন দুজনেই অক্লান্ত পরিশ্রম করত। ঈশ্বরের কৃপায় তাদের দোকানের বেচা বিক্রি বেশ ভালোই হচ্ছিল, কিন্তু তাদের জীবনে একটি ভয়াবহ সংকটজনক পরিস্থিতি এসে উপস্থিত হয়। এমনই একদিন দীননাথ বাবু তার বন্ধু শঙ্করের চায়ের দোকানে গিয়েছিল। তখন, এই যে শঙ্কর, তা আজ তোমার দোকান খুলতে এত দেরি হলো কেন? আজ তোমার বৌদির হাতে সেই কড়া চাই আমাকে খেতে হলো। সকাল থেকে তোমার চা না খাওয়ায় আমার মুডটাই পুরো খারাপ হয়ে আছে, বুঝেছো? আরে দাদা, আর বলবেন না, বাড়িতে একটু কাজ ছিল, তাই দোকান খুলতে দেরি হয়ে গিয়েছে। তা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বরং তাই করো, কারণ এখন আমার মাথাটাও ধরে আছে। আর শোনো, আজ আমি বাড়িতে তোমার জন্য কিছু খিচুড়ি রান্না করেছিলাম। এই যে তোমার বৌদি তোমার জন্য খিচুড়ি পাঠিয়েছে। তা বেশ ভালোই করেছো, বুঝলে? আজ আমার বাড়িতে সকাল থেকে অনেক কাজ ছিল, তাই এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। কই, দাও দাও, খিচুড়িটা খেতে দাও, আমি একাই খেয়ে নেবো। এই বলে শঙ্কর দীননাথ বাবুর কাছ থেকে খিচুড়ির প্যাকেটটা নেয়। এরপর শঙ্কর খিচুড়ি খেতে থাকে। তখন শঙ্কর বলে, দাদা, তোমার হাতের খিচুড়ি তো অসাধারণ খেতে, এ তো যে কোনো নামি দামি রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। তা তুমি কোথা থেকে এসব শিখলে? বৌদির কাছ থেকে শিখেছো বুঝি? আরে না না, ধুর, তুমিও না, কি যে বলো। এ তো সামান্য খিচুড়ি, এটা আবার শিখতে লাগে নাকি? ও আমি নিজে নিজেই শিখে গিয়েছি, বুঝেছো? বাহ, তা বেশ ভালোই। তা বলছিলাম দাদা, তুমি বরং সিঙ্গাড়ার দোকানটা বন্ধ করে দাও আর একটা খিচুড়ির দোকান খোলো। সেই তো এখন তোমার সিঙ্গাড়ার দোকানের বেচাকেনাও তেমন হয় না। কি খিচুড়ির দোকান? কিন্তু আমার খিচুড়ির দোকানে কেই বা খিচুড়ি খেতে আসবে, যেখানে নামি দামি রেস্টুরেন্টে বিরিয়ানি, পোলাও থেকে শুরু করে আধুনিক মানের খাবার পাওয়া যায়। আর আমার দোকানে এই গরিবের খিচুড়ি খেতে আসবে বলে আমার তো মনে হয় না। আরে দাদা, তুমি বোঝো না, এটাই হবে কাস্টমারদের ফেরানোর নতুন পন্থা। তুমি আমার কথা শোনো, দেখবে তোমার খিচুড়ির দোকান ঈশ্বরের কৃপায় ভালোই খ্যাতি লাভ করবে। দীননাথ বাবু এবং শঙ্কর যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে রবিন এসে উপস্থিত হয়। তখন সে তার বাবা ও শঙ্কর কাকার কথা শুনে বলে, হ্যাঁ বাবা, কাকাবাবু তো ঠিকই বলেছে, তোমার হাতের খিচুড়ি অতুলনীয়। এখন আমরা যদি মটকা খিচুড়ি বিক্রি করি, তাহলে আমাদের পুরনো কাস্টমার আবারও ফিরে পাবো। কিন্তু বাবা রবিন, আমার বড্ড ভয় করছে। একেই আমাদের এত লসে ব্যবসা যাচ্ছে, এবারে খিচুড়ির দোকান খোলার পর যদি আবারও লস হয়, তাহলে আমাদেরকে পথে বসতে হবে, বুঝেছিস?
বাবা, সে নিয়ে তুমি চিন্তা করো না, এবারে আর আমাদের কেউই ক্ষতি করতে পারবে না, তুমি দেখে নেবে। আসলে রবিন ঠিকই বলছিল। দীননাথ বাবু এবং রবিনের সিঙ্গারার দোকান বেশ ভালোই চলতো ঠিকই, কিন্তু তাদের দোকান এখন প্রায় বন্ধ হয়ে এসেছিল বললেই চলে। কারণ রবিনের সিঙ্গারার দোকানের পাশেই রবিনের বন্ধু বিজয়ের মিষ্টির দোকান ছিল। রবিনের দোকানে সিঙ্গারার চর্চা প্রায় সব জায়গাতেই ছড়িয়ে পড়েছিল, সেজন্য রবিনের দোকানে ভিড় লেগেই থাকতো, যার কারণে বিজয়ের দোকানের খরিদ্দার প্রায় কমে গিয়েছিল বললেই চলে। এমনই একদিন, এই রুমকি, রবিনের সিঙ্গারা অসাধারণ বল, যে একবার খাবে তাকে বারবার খেতে মন যাবে, তাই না বল? আমি ঠিক বলিনি? হ্যাঁ রে চম্পা, তুই ঠিকই বলেছিস। আমার তো রবিনের সিঙ্গারা একদিন না খেলে দিনই চলে না। আমি তো ভেবেছি রবিনকে পটিয়ে বিয়ে করে নেব, তাহলে ওর হাতে সিঙ্গারা আমি রোজই খেতে পারবো। যদি করতে হয় আমি রবিনকে বিয়ে করব, আর এমনিতেও আমার রবিনকে খুবই পছন্দ। আমি একদিন সময় করে ওকে আমার মনের কথাটা বলবো। আর দেখ, শুধু আমাদেরই নয়, গ্রামের সকলেই রবিনের সিঙ্গারার নাম করে। এখন তো আশেপাশে কারোরই দোকান সেভাবে চলে না, রবিনের দোকান যত চলে। চম্পা এবং রুমকি এভাবেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। বিজয় তখন তাদের কথা আড়াল থেকে শুনে নেয়। এরপর সে মনে মনে ভাবে, না, এভাবে আর হাতে হাত রেখে বসে থাকলে চলবে না। রবিন তো বেশ ভালোই লাভবান হচ্ছে দেখছি, আর ওর কারণে আমার দোকানের খরিদ্দারও একেবারে কমে যাচ্ছে। এরকম চলতে থাকলে আমার দোকান তো লাঠে উঠে যাবে। বিজয় এসবই মনে মনে ভাবছিল। ঠিক তখনই রবিন দুটো সিঙ্গারা নিয়ে বিজয়ের কাছে আসে। এরপর, ভাই বিজয়, এই নে তোর জন্য সিঙ্গারা এনেছি। তুই তো সিঙ্গারা খেতে খুবই পছন্দ করিস, আমি সেটা ভালো করেই জানি। কি, আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিস? ও আচ্ছা, বুঝেছি, তোর দোকানের বেচা বিক্রি ভালো হয়, সেটা আমাকে দেখাতে এনেছিস, তাই তো? আরে না না ভাই, তুই আমাকে ভুল ভাবছিস। আসলে আমি অনেক সিঙ্গারা বানিয়ে ফেলেছিলাম, তাই ভাবলাম তোকে দুটো দিয়ে আসি। থাক থাক, আমাকে আর অত গল্প শোনাতে আসতে হবে না। কে কেমন সে আমার ভালো করেই জানা আছে। যা, তোর সিঙ্গারা নিয়ে গিয়ে এখন তুই খা, আর এখন এখান থেকে আসতে পারিস। এই বলে বিজয় রবিনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন রবিনেরও কিছু করার ছিল না, তাই সে মনের দুঃখে সেখান থেকে ফিরে আসে। এদিকে বিজয় বলে, ওর বার বড্ডই বেড়েছে দেখছি, আমায় কিছু একটা ব্যবস্থা শীঘ্রই করতে হবে। বিজয় তখন এভাবেই মনে মনে চিন্তা ভাবনা করছিল। এরপর সেখানে মুন্না আসে। মুন্না ওই গ্রামের খুবই দুষ্টু প্রকৃতির লোক ছিল। সে চুরি ডাকাতি থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত করত, যার ফলে তাকে বেশ কয়েকবার কারাগার বন্দীও হতে হয়েছিল। এরপর বিজয় মুন্নাকে সমস্ত কথাই জানায়। তখন মুন্না বলে, আরে বিজয়, তুমি চিন্তা করো না, এসব আমার বাম হাতের খেলা, বুঝেছো? আমি ওর সিঙ্গাড়াতে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব, যাতে করে সিঙ্গাড়া খাওয়ার পর সকলের শরীর অসুস্থ হয়ে পড়বে, আর দেখবে এক নিমেষেই ওর দোকান তলিয়ে কেমন বিলীন হয়ে যাবে। হ্যাঁ মুন্না ভাই, তুমি তাড়াতাড়ি যা করার করো, তুমি একমাত্র আমার ভরসা, এর জন্য আমি তোমাকে মোটা টাকাও দেব। এই বলে বিজয় মুন্নাকে টাকার লোভ দেখিয়ে রবিনের দোকান বন্ধ করার প্ল্যান করে নেয়। এদিকে মুন্নাও সকলের নজরের আড়ালে তার কথা অনুযায়ী সিঙ্গারাতে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে সকলেরই সিঙ্গারা খাওয়ার পর পেটের সমস্যা দেখা দেয়। এরপর পুরো গ্রামবাসী রবিনের বিরুদ্ধে তিক্ত হয়ে ওঠে, যার ফলে রবিনের সিঙ্গারার দোকান প্রায় বন্ধই হয়ে এসেছিল। হ্যাঁ বাবা, এটা আমার দৃঢ় বিশ্বাস, কেউ আমাদের উপর হিংসা করে এসব কাজ করেছিল। এবারে আর কেউই সেই সুযোগ পাবে না, আর আমার বিশ্বাস আমাদের দোকান আগের থেকেও ভালো চলবে। এই যে দিনদা, তা বলছিলাম তোমাদের খিচুড়ির দোকানে যদি আমাকেও সঙ্গে নিতে, তাহলে তিনজনে মিলেই খিচুড়ির দোকানে কাজ করতাম। আরে কাকা বাবু, আপনি এভাবে বলবেন না, আপনি একমাত্র মানুষ যে আমাদের দুঃখের দিনেও আমাদের পাশে ছিল, তাই আপনাকে ফেলে আমরা কোনোই কাজ করতে পারি না, বুঝেছেন? তাহলে আর দেরি করে কি হবে শঙ্কর, তাহলে কাল থেকে তাই হোক, আমরা তিনজন মিলে খিচুড়ির দোকান করব, আর এই খিচুড়ি এমন ভাবে করব যেখানে লোক একবার খেলে তাদের শরীর সুস্থ হয়ে উঠবে। এভাবেই দীননাথবাবু, শঙ্কর এবং রবিন খিচুড়ির দোকান বানানোর পরিকল্পনা করে নেয় এবং তাদের কথা মতো পরের দিন খিচুড়ির দোকান খোলে। এরপর রবিন বলে, এই যে খিচুড়ি খেয়ে যাও, খিচুড়ি, সুস্বাদু খিচুড়ি,
এই খিচুড়ি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত সুস্বাদু খিচুড়ি। নির্ভয়ে নির্দ্বিধায় নতুন স্বাদের খিচুড়ি খেয়ে যাও। এই খিচুড়ি খিচুড়ি। এভাবেই রবিন চেঁচিয়ে চেঁচিয়ে খিচুড়ি বিক্রি করতে থাকে। এরপর কয়েকজন মহিলা সেখানে আসে এবং তারা বলে, এই যে রবিন, তোমরা আবার খিচুড়ির দোকান খুলেছো? তোমার সিঙ্গাড়া খেয়ে এখনো লোকের পেট খারাপ ভালো হয়নি। তোমার খিচুড়ি কেউ খাবে তো আদেও? হ্যাঁ সাবিত্রী দি, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ রে রবিন, দেখ শেষে তোর খিচুড়ির দোকানেও লস না হয়। দিদি, তোমরা একবার খিচুড়ি খেয়েই দেখো। আমি কথা দিচ্ছি, এরকম খিচুড়ি তোমরা আগে কখনোই খাওনি। আর এটা মাটির পাত্রে তৈরি, যেটাকে মটকা খিচুড়িও বলা হয়। শঙ্করবাবু এভাবে বললে তখন মেয়ে দুটো খিচুড়ি খেতে রাজি হয়ে যায়। এরপর রবিন তাদেরকে এক মটকা করে খিচুড়ি দেয়, যেটা খেয়ে তারা বলে, হ্যাঁ রে রবিন, শঙ্করদা তো ঠিকই বলেছে। এরকম খিচুড়ি আমরা আগে কখনোই খাইনি। হ্যাঁ, কথা কানা তুমি ঠিকই বলেছ দিদি। এ তো বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে দেখছি। তা রবিন, ক টাকা হলো বল? না কাকিমা, আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আজকে আমাদের দোকানের প্রথম দিন, তাই সকলকে আজ ফ্রিতেই খিচুড়ি খাওয়াবো। রবিন এভাবে বললে মহিলা দুটি খুবই খুশি হয়ে যায় এবং তারা সকলের কাছে খবরটা জানায়, যার ফলে রবিনের দোকানে আবারও খরিদ্দার আসতে থাকে। এভাবেই কয়েকদিন চলতে থাকে, যার ফলে পুরানো খরিদ্দার আবারও তার দোকানে চলে আসে। এদিকে বিজয় আবারও হিংসায় জ্বলে ওঠে। সে একই পদ্ধতিতে মুন্নাকে আবারও রবিনের দোকানের নাম খারাপ করার পরামর্শ দেয়। মুন্না তার পুরানো পন্থাতেই আবারও তার খিচুড়িতে পেট খারাপের ওষুধ মেশাতে যায়, কিন্তু এবারে ঘটনাটি একটু অন্যরকমই ছিল। রবিন ওই গ্রামের একজন শিক্ষিত বিচক্ষণ ছেলে ছিল। প্রথমবার তার দোকানে ওরকম দুর্ঘটনা ঘটায় সে তার দোকানে সিসিটিভি লাগিয়ে রেখেছিল, যার ফলে মুন্না রবিনের দোকানের খাবার নষ্ট করতে গিয়ে এবারে ধরা পড়ে যায়। এদিকে রবিন পুলিশকে তাৎক্ষণিক খবর দেয় এবং মুন্নাকে ও বিজয়কে পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়, যাতে করে সকলে জানতে পারে যে আগেরবার রবিনের দোকানে কি সমস্যা হয়েছিল। এখন তার উপরে গ্রামবাসীর আর কোনোই ক্ষোভ ছিল না। এর ফলে রবিনের দোকানের বেচা বিক্রি আগের থেকে দ্বিগুণ হতে থাকে। এর ফলে তারা সকলেই বেশ খুশি ছিল। এরপর থেকে তারা সকলেই আনন্দের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে।